আজকের ভিডিওতে মৌসুমী বায়ুর উৎপত্তি তথা মনসুন মেকানিজম সম্পর্কে আলোচনা করব। প্রথমে মৌসুমী বায়ুর সংজ্ঞাটিকে একটু জেনে নেব। মৌসুমী বায়ুর সংজ্ঞায় যেটা বলা হয় সেটা হলো শীত ও গ্রীষ্ম এই দুই ঋতুতে বিপরীত দিক থেকে প্রবাহিত দুই বিপরীতধর্মী বায়ুকে মৌসুমী বায়ু বলে। অর্থাৎ এই মৌসুমী বায়ু ঋতু অনুযায়ী প্রবাহিত হয়ে থাকে। ঋতু পরিবর্তনের সাথে সাথে এই মৌসুমী বায়ুর যে গতিপথ সেই গতিপথ পরিবর্তিত হয়ে থাকে। যেমন আমাদের ভারতবর্ষ মৌসুমী বায়ু প্রবাহের একটি আদর্শ ক্ষেত্র। আমাদের ভারতবর্ষের যে জলবায়ু সেটা মৌসুমী বায়ু প্রবাহের উপর নির্ভরশীল। তো সেই জন্য দেখো এই ভারতবর্ষের উপরেতে এই গ্রীষ্মকালে উষ্ণ আর্দ্র দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবাহিত হয়। অর্থাৎ গ্রীষ্মকাল যখন আসে আমাদের ভারতে তখন ভারতবর্ষের দক্ষিণ পশ্চিম দিক থেকে এই উষ্ণ ও আর্দ্র মৌসুমী বায়ু প্রবাহিত হয়। আবার শীতকালে এর সম্পূর্ণ বিপরীত দিক থেকে এই শীতল শুষ্ক উত্তর পূর্ব মৌসুমী বায়ু প্রবাহিত হয়ে থাকে। অর্থাৎ দেখো এই গ্রীষ্মকালে যেদিক থেকে মৌসুমী বায়ু প্রবাহিত হচ্ছে শীতকালে সম্পূর্ণ তার বিপরীত দিক থেকে প্রবাহিত হচ্ছে। তো এইভাবে মৌসুমী বায়ু পৃথিবীর আর যে সমস্ত অঞ্চলগুলোর ওপর থেকে বিশেষত দক্ষিণ পূর্ব এশিয়ার আরও অন্যান্য যে সমস্ত অঞ্চলের ওপর থেকে প্রবাহিত হয় সেখানে এইভাবেই ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে এই দুটো বিপরীত দিক থেকে বায়ু প্রবাহিত হয়ে থাকে। আর এই মৌসুমী বায়ু সাময়িক বায়ুর একটি আদর্শ উদাহরণ। অর্থাৎ পৃথিবীতে যে সমস্ত সাময়িক বায়ুগুলো প্রবাহিত হয় তার মধ্যে একটি অন্যতম গুরুত্বপূর্ণ বায়ু হলো এই মৌসুমী বায়ু। এবার এই যে মৌসুমী বায়ুর যে উৎপত্তি, এই উৎপত্তি নিয়ে বহু আবহবিদদের মধ্যে বহু মতভেদ আছে। আজকের ভিডিওতে আমি এইরকমই 5টা গুরুত্বপূর্ণ মতবাদ সম্পর্কে তোমাদের সঙ্গে আলোচনা করব। প্রথমে দেখো এই যে মৌসুমী বায়ুর উৎপত্তি বিষয়ে যে প্রচলিত যে তাপীয় যে ধারণা রয়েছে সেইটা সম্পর্কে বলি। তো মৌসুমী বায়ুর উৎপত্তি সম্পর্কে এই যে প্রচলিত যে তাপীয় যে ধারণাটা সেটা হলো এই গ্রীষ্মকালে এশিয়ার স্থলভাগ বিশেষত থর মরুভূমি সহ উত্তর পশ্চিম ভারত এবং সংলগ্ন এলাকাসমূহ খুব বেশি উত্তপ্ত হয় বলে এখানে যে গভীর নিম্নচাপের সৃষ্টি হয় তার আকর্ষণে সুদূর ভারত মহাসাগরের উচ্চচাপ অঞ্চল থেকে উষ্ণ আর্দ্র বায়ু উত্তরের স্থলভাগের দিকে ছুটে আসে এবং নিরক্ষরেখা পেরিয়ে এই বাতাস দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুতে পরিণত হয়। অর্থাৎ আমাদের ভারতবর্ষের ওপরেতে এই যে গ্রীষ্মকালে যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবাহিত হয় সেটা এইভাবে হয়ে থাকে। আবার দেখো শীতকালে এর বিপরীত ঘটনা ঘটে। অর্থাৎ এই এশিয়ার স্থলভাগ শীতল এবং দক্ষিণের জলভাগ অপেক্ষাকৃত উষ্ণ থাকে। অর্থাৎ যখন শীতকাল আসে এশিয়া মহাদেশের উপরে তখন এশিয়া মহাদেশের যে সামগ্রিকভাবে যে স্থলভাগটা রয়েছে তো সেই স্থলভাগ শীতল হয়ে পড়ে, কিন্তু সেই তুলনায় এশিয়া মহাদেশ সংলগ্ন যে জলভাগ অর্থাৎ যে সামুদ্রিক এলাকা রয়েছে সেটা তখনও অপেক্ষাকৃত উষ্ণ থাকে। এর ফলে কি হয়, এই শীতল স্থলভাগ থেকে শীতল ও শুষ্ক বায়ু দক্ষিণের জলভাগের দিকে প্রবাহিত হয়। একে উত্তর পূর্ব মৌসুমী বায়ু বলে। তার কারণ হলো এই শীতকালেতে স্থলভাগের উপরেতে উচ্চচাপ থাকছে ঠান্ডার কারণে, আর জলভাগের উপরে উষ্ণতার কারণে নিম্নচাপ থাকছে। আর বায়ু প্রবাহের যে নিয়ম রয়েছে যে উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে প্রবাহিত হবে, তো সেই জন্যে শীতকালে এই উত্তর পূর্ব দিক থেকে মৌসুমী বায়ু স্থলভাগ থেকে জলভাগের দিকে প্রবাহিত হয়ে থাকে। তো এই যে তাপের যে পরিবর্তনটা গ্রীষ্মকাল এবং শীতকালে আমাদের এশিয়া মহাদেশ তথা সমগ্র ভারতীয় উপমহাদেশের উপরে হয়ে থাকে তার দরুন এই দক্ষিণ পশ্চিম এবং উত্তর পূর্ব মৌসুমী বায়ু প্রবাহিত হয়ে থাকে। এবার দেখো আরও একটি ধারণা আছে এই জেফ্রিজের তত্ত্ব। এই জেফ্রিজের মতে নিম্ন বায়ুমণ্ডলে জলভাগ থেকে স্থলভাগের দিকে মৌসুমী বায়ু প্রবাহিত হয়ে থাকে। তার কারণ বায়ুমণ্ডলের ঊর্ধ্বস্তরে ঠিক এর বিপরীত দিকে অর্থাৎ স্থলভাগ থেকে জলভাগের দিকে বায়ু প্রবাহিত হয়। এর অর্থ এখানকার বলতে এই যে আমাদের ভারতীয় উপমহাদেশের ওপরে এই স্থলভাগ ও জলভাগের মধ্যে বায়ুর উষ্ণতা ও বায়ুচাপের তারতম্যের জন্য যে বায়ুচক্রের সৃষ্টি হয় তার মাধ্যমেই এই মৌসুমী বায়ুর আবির্ভাব ঘটে থাকে, এটা জেফ্রিজ বলছেন। এরপর দেখো আরেকটা রয়েছে তত্ত্ব, সেটা হচ্ছে এই থার্মাল ইঞ্জিন তত্ত্ব।
এই তত্ত্বটি এই 1952 সালে আমাদের ভারতীয় আবহবিদ এই পি কোটেশ্বরম এই তত্ত্বটি দেন। তো এই তত্ত্বে তিনি বলছেন দেখো যে এই যে মৌসুমী বায়ুর উৎপত্তির কারণ হিসেবে তিব্বত মালভূমির তাপীয় প্রভাবকে তিনি দায়ী করেন। এই কোটেশ্বরমের মতে বিস্তৃত ও উচ্চ এই তিব্বত মালভূমি গ্রীষ্মকালে তার পার্শ্ববর্তী অঞ্চল থেকে 2 থেকে 3 ডিগ্রি বেশি উষ্ণ হয়ে থাকে। তাই গ্রীষ্মকালে এই তিব্বত মালভূমির তাপের একটি প্রধান উৎস হিসেবে কাজ করে থাকে। আর এই তাপের কারণে এই অংশে বায়ুমণ্ডলের ঊর্ধ্বস্তরে একটি তাপ কেন্দ্রযুক্ত প্রতিঘূর্ণবাতের উৎপত্তি হয়। আর এই প্রতিঘূর্ণবাতের বহির্গামী বায়ু ঊর্ধ্বস্তর দিয়ে দক্ষিণে এসে ভারত মহাসাগরের নিরক্ষীয় অঞ্চলে নেমে আসে। আর এই নিম্নগামী বায়ুই ভূপৃষ্ঠের সমান্তরালে সমুদ্রের উপর দিয়ে জলীয় বাষ্প সংগ্রহ করতে করতে মৌসুমী বায়ু রূপে ভারতবর্ষে প্রবেশ করে। তো থার্মাল ইঞ্জিন তত্ত্বে এটা বলা হয়। আরও একটি তত্ত্ব আছে যেটাকে এই জেট স্ট্রিম তত্ত্ব বলা হয়, অর্থাৎ এই মে মাসের শেষে উত্তর ভারতে উপক্রান্তীয় পশ্চিমী জেট হঠাৎ দুর্বল হয়ে পড়ে। আর এই পশ্চিম থেকে পূর্ব দিকে এই বায়ু পশ্চিম থেকে পূর্ব দিকে প্রবাহিত হয়, অর্থাৎ এই যে পশ্চিমী যে জেট, এই উপক্রান্তীয় পশ্চিমী জেট, এটা এই পশ্চিম দিক থেকে পূর্ব দিকে প্রবাহিত হয়। তোমরা যারা জেট বায়ু সম্পর্কে পড়েছো তারা নিশ্চয়ই জানো যে এই যে জেট বায়ু কত রকমের হয়, আর পৃথিবীর পৃথিবীর ভূপৃষ্ঠের ওপর দিয়ে এই জেট বায়ু যে প্রবাহিত হয় তার যে প্রবাহের দিক এবং অবস্থানটাও তোমরা নিশ্চয়ই জানো। তো দেখো এই যে উপক্রান্তীয় জেট যেটা আমাদের এই উত্তর ভারতের উপর থেকে প্রবাহিত হয়ে থাকে, তো এই উপক্রান্তীয় জেট বায়ু পশ্চিম থেকে পূর্ব দিকে প্রবাহিত হয়। আর এই দুর্বল পশ্চিমী জেট সরে গেলে মৌসুমী বায়ুর আগমন ঘটে, অর্থাৎ ভারতের ওপর থেকে যখন এই উপক্রান্তীয় পশ্চিমী জেট আস্তে আস্তে দুর্বল হতে থাকে তত ভারতবর্ষের মধ্যে মৌসুমী বায়ুর আগমনটা ঘটে। আর এই পশ্চিমী জেট যখন থাকে না, অর্থাৎ আমাদের ভারতবর্ষের উপর থেকে যখন এই পশ্চিমী জেট যখন আর প্রবাহিত হয় না, তখন ক্রান্তীয় পূবালী জেট বায়ু পূর্ব থেকে পশ্চিমে প্রবাহিত হয়। আর এই বায়ু মৌসুমী বায়ুর প্রবাহকে বজায় রাখে। অর্থাৎ এই মৌসুমী বায়ুর আগমন বা মৌসুমী বায়ুর প্রবাহ ভারতবর্ষের ওপরে এটা জেট বায়ু দ্বারা ভীষণভাবে নিয়ন্ত্রিত হয়ে থাকে। এটা তোমরা নিশ্চয়ই জানো যে জেট বায়ুর সঙ্গে মৌসুমী বায়ুর যে সম্পর্কের উপরেতেই একটা আলাদা করে টপিক আছে। এবার এই ক্রান্তীয় ও উপক্রান্তীয় এই যে জেট বায়ু, এই মৌসুমী বায়ুর এই যে প্রবাহটা আছে, এই প্রবাহকে পর্যায়ক্রমিকভাবে নিয়ন্ত্রণ করে থাকে। আর একটা মতবাদ আছে, দেখো এই আবহবিদ ফনের এই আইটিসিজেড অঞ্চলের স্থানান্তর মতবাদ। তোমরা নিশ্চয়ই আইটিসিজেড জানো, যেটা হচ্ছে ইন্টারট্রপিক্যাল কনভার্জেন্স জোন, নিরক্ষীয় অঞ্চলে যেখানে দুটো আয়ন বায়ু পরস্পর মিলিত হচ্ছে, উত্তর পূর্ব এবং দক্ষিণ পূর্ব আয়ন বায়ু। তো সেই যে আইটিসি অঞ্চল আইটিসিজেড যে অঞ্চলটা রয়েছে, এই অঞ্চলটা সারা বছর ধরে বিশেষত সূর্যের উত্তরায়ণ এবং দক্ষিণায়নের সঙ্গে তাল রেখে এটার স্থান পরিবর্তন হয়ে থাকে। তোমরা বায়ুচাপ বলয়ের স্থান পরিবর্তন যদি পড়ে থাকো তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে যে কিভাবে এই আইটিসিজেড এর যে স্থান পরিবর্তনটা হয়। এবার দেখো এই আবহবিদ ফন কি বলছে। আবহবিদ ফন বলছেন যে আয়ন বায়ুর পরিবর্তিত রূপ হলো মৌসুমী বায়ু। তিনি বলেন সূর্যের উত্তরায়ণে এই আন্তঃক্রান্তীয় অভিসরণ অঞ্চল অর্থাৎ এই আইটিসিজেড উত্তরে সরে গিয়ে ভারতের মাঝ বরাবর এই 20 ডিগ্রি থেকে 25 ডিগ্রি উত্তর অক্ষাংশে অবস্থান করে। তিনি এর নাম দেন উত্তর আন্তঃক্রান্তীয় অভিসরণ অঞ্চল বা নর্থ আইটিসিজেড, অর্থাৎ এই যে মৌসুমী অক্ষ নামেও এটা পরিচিত। এখানে এই দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ও উত্তর পূর্ব আয়ন বায়ু মিলিত হয়। একে মৌসুমী সীমান্তও বলা হয়। এর প্রভাবে এই দক্ষিণ পূর্ব আয়ন বায়ু নিরক্ষরেখা অতিক্রম করে কোরিওলিস বলের প্রভাবে বাঁক নিয়ে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু রূপে ভারতে প্রবেশ করে। অনুরূপভাবে সূর্যের দক্ষিণায়নে এই আইটিসিজেড দক্ষিণে সরে যাওয়ায় এই মৌসুমী বায়ু ভারত থেকে প্রত্যাগমন করে। অর্থাৎ এই ভারতবর্ষের দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর যে আগমনটা, সেই আগমনটার জন্যে এই ফন বলছেন যে এই আইটিসিজেড যে অঞ্চলটা রয়েছে, এই অঞ্চলটা যদি আরও উত্তর দিকে সরে যায় তখন কি হচ্ছে, এই দক্ষিণ পশ্চিম যে দক্ষিণ পূর্ব যে আয়ন বায়ুটা আছে, এই দক্ষিণ পূর্ব আয়ন বায়ু
কি হচ্ছে, নিরক্ষরেখা অতিক্রম করছে এবং অতিক্রম করে এই কোরিওলিস বলের প্রভাবে বাঁক নিয়ে এই দক্ষিণে মানে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুরূপে ভারতে প্রবেশ করছে। মানে দক্ষিণ পূর্ব আয়ন বায়ুটাই এই আইটিসি জেড সরে যাওয়ার দরুন এই দক্ষিণ পশ্চিমে মৌসুমি বায়ুরূপে ভারতবর্ষে প্রবেশ করছে। আবার সূর্যের দক্ষিণায়নের সময় যখন আইটিসি জেড দক্ষিণে সরে আসে তখন কি হচ্ছে, ভারতবর্ষ থেকে মৌসুমি বায়ু প্রত্যাগমন করছে, অর্থাৎ ফিরে যাচ্ছে। তো এইভাবে এই আইটিসি জেডের যে স্থান পরিবর্তন, এই স্থান পরিবর্তনের দরুন এই ভারতবর্ষের ওপর থেকে বা ভারতীয় উপমহাদেশের ওপরে এই দুরকম যে মৌসুমি বায়ু আছে, দক্ষিণ পশ্চিম এবং উত্তর পূর্ব যে মৌসুমি বায়ু, এই দুরকম মৌসুমি বায়ু প্রবাহিত হয়ে থাকে। তো এই 5টা মতবাদ রয়েছে যেটা বহুলভাবে প্রচলিত মৌসুমি বায়ুর উৎপত্তি সম্পর্কে। এছাড়াও আরও বিভিন্ন সময় বিভিন্ন পরীক্ষা এবং মতবাদ এই মৌসুমি বায়ুর উৎপত্তি নিয়ে আছে। তো সেগুলো আমি আর আজকের আর আলোচনা করলাম না। এই 5টা গুরুত্বপূর্ণ মতবাদ নিয়ে তোমাদের সঙ্গে আজকের আলোচনা করলাম। আশা করি এই 5টা মতবাদের মাধ্যমে তোমরা বুঝতে পেরেছো যে এই মৌসুমি বায়ু কিভাবে উৎপত্তি হয়ে থাকে। তো আজকের ভিডিওটি আমি এখানেতেই শেষ করলাম। সবাই ভালো থেকো। থ্যাংক ইউ।